আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি বেসড সলিউশনের পক্ষ থেকে বিএসসি ডিপ্লোমা ও মিডওয়াইফারি লেকচার 1-এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো রক্ত, বিএমআই, আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তি, মৌলিক রাশি 7টি এবং পরমাণুর মৌলিক কণিকা, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিগত প্রশ্নের সলভ ইনশাল্লাহ এখান থেকে আমরা সমাধান করব। রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয় লবণাক্ত যোজক কলাকে রক্ত বলবো। রক্ত লাল হয় মূলত হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে। কিসের উপস্থিতি? হিমোগ্লোবিন। রক্ত দুই প্রকার, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস অথবা প্লাজমা হচ্ছে 55% আর রক্তকণিকা হচ্ছে 45%। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রক্ত কত, রক্তরস হচ্ছে 55, রক্তকণিকা হচ্ছে 45। রক্তকণিকার মধ্যে 3টি উপাদান থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর একটা হচ্ছে অনুচক্রিকা। লোহিত রক্তকণিকাকে আমরা বলবো রেড ব্লাড কার্পলস আর হোয়াইট ব্লাড কার্পলস আর হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা। এই রক্তকণিকা মধ্যে শ্বেত রক্তকণিকাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা আছে গ্রানুলোসাইট আর একটা আছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট হচ্ছে যে দানাদার আর গ্রানুলোসাইট হচ্ছে অদানাদার। এখানে অগ্রানুলোসাইট হচ্ছে দুই প্রকার, একটা আছে লিম্ফোসাইট আর একটা আছে মনোসাইট। আর গ্রানুলোসাইটে সবগুলো দেখো ফিল লেখা আছে, একটা হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। রক্তের পিএইচ সম্পর্কে একটু ধারণা রাখি। পিএইচের একটি স্কেল আছে, সেই স্কেলের মান হচ্ছে 0 থেকে 14। 0 থেকে 7 পর্যন্ত এই রেঞ্জে যদি থাকে তাহলে অ্যাসিডীয় অংশ, আর যদি 7-এ থাকে তাহলে নিরপেক্ষ এবং 7-এ যদি বেশি থাকে তাহলে সেটা হচ্ছে ক্ষারীয়। রক্ত শূন্যতা মূলত হচ্ছে হিমোগ্লোবিনের উপস্থিতি কম থাকায় রক্ত শূন্যতা দেখা দেয়। আর রক্তের পিএইচ হচ্ছে যে 7.35 থেকে 7.45, এটা রক্তের পিএইচ। আর পানির পিএইচ আছে 7, বিশুদ্ধ পানির। রক্তকণিকার কাজ, লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা। দ্বিতীয়ত কাজ হচ্ছে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করা। ঠিক আছে, এবার শ্বেত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকা হচ্ছে মূলত 5 প্রকার, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। 5 প্রকার আমরা বিস্তারিত কথা বলবো শর্টকাট নিয়মে। একটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। নিউট্রোফিলের কাজ হচ্ছে, শর্টকাট হচ্ছে, আগে ফুলটা জানি আমরা। নিউট্রোফিল ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে, এটা হচ্ছে নিউট্রোফিলের কাজ। ফ্যাগোসাইটিস হচ্ছে যে জীবাণু, এই জীবাণুগুলো ভক্ষণ করে নিউট্রোফিল। এটার সংক্ষিপ্ত আমরা শর্টকাট হিসাবে নিব NF। এনতে হচ্ছে নিউট্রোফিল, এফতে হচ্ছে ফ্যাগোসাইটিস, অর্থাৎ নিউট্রোফিল ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। 2 হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, তাইলে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে কে? ইউসিনোফিল। এটা সংক্ষিপ্ত বা শর্টকাটে আমরা লিখতে পারি EA। ইতে হচ্ছে ইউসিনোফিল, এতে হচ্ছে অ্যালার্জি। 3 নম্বর হচ্ছে বেসোফিল। বেসোফিল হেপারিন ও হিস্টামিন নিঃসরণ করে, রক্তকে রক্তবাহিকার ভিতর জমাট বাঁধতে বাধা দেয়। তাহলে বেসোফিলের কাজ হচ্ছে বাধা। এটি শর্টকাট নিয়মে আমরা পড়বো বাধা হচ্ছে বেসোফিল। আর ধাতে হচ্ছে যে হেপারিন ও হিস্টামিন নিঃসরণ করে রক্তকে রক্তবাহিকার ভিতর জমাট বাঁধতে বাধা দেয়। তাইলে রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কে? বেসোফিল। লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে, এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি ল্যাপ। এলতে হচ্ছে লিম্ফোসাইট, বিতে হচ্ছে অ্যান্টিবডি,
এবিতে অ্যান্টিবডি। অ্যান্টিবডি মূলত রোগ সংক্রমণ প্রতিরোধ করে। 5 নম্বর হচ্ছে মনোসাইট। মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। এটা এমএফ দিতে পারি আমরা। তাহলে 5টা শর্টকাটে আমরা পড়তে পারি এনএফ, ইএ, বাধা, আর ল্যাব, আর এমএফ। ঠিক আছে। অনুচক্রিকা এটি রক্ত জমাটাতে সাহায্য করে। তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? অনুচক্রিকা। ঠিক আছে। এখন কে কাকে রক্ত দিবে এবং কে কার থেকে রক্ত গ্রহণ করবে সে বিষয়টা আমরা সুন্দরভাবে উপস্থাপন করব। অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের উপস্থিতিতে আমরা রক্তকে 4 ভাগে ভাগ করতে পারি। রক্তের গ্রুপকে আমরা মূলত 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ও, একটা এ, একটা বি, আর একটা হচ্ছে এ বি। এখন এই অরক্ত কে কাকে দিবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ও পজিটিভ রক্ত বা নেগেটিভ রক্ত শুধুমাত্র ও পজিটিভকেই দিতে পারবে। ও পজিটিভ আবার এ পজিটিভকেই দিবে এবং ও পজিটিভ বি পজিটিভকে দিবে এবং ও পজিটিভ এ বি পজিটিভকে দিতে পারবে। তাহলে এখান থেকে দেখো ও শুধু ওকেই দিচ্ছে, ও আবার এ কে দিচ্ছে, ও আবার বিকে দিচ্ছে, ও আবার এ বিকে দিচ্ছে। তাহলে এখানে দেখো সর্বজন দাতাকে, সর্বজন গ্রহীতাকে। সর্বজন দাতা হচ্ছে অক্সিজেন, এ সবাইকে দিচ্ছে। দেখো চিত্রের মাধ্যমে দেখো সে অক্সিজেন সবাইকে দিচ্ছে। আর এ বি সর্বজন গ্রহীতা, এ বি সবার কাছ থেকে নিচ্ছে। তাহলে এখান থেকে দেখো তাহলে গরিব রক্ত বলা হচ্ছে এ বিকে, আর দাতা রক্ত বলা হচ্ছে কাকে? অক্সিজেনকে। তাইলে অক্সিজেন হচ্ছে সর্বজন দাতা আর এ বি হচ্ছে সর্বজন গ্রহীতা। এখানে আমরা একটা সাইডে লিখছি। আমরা জানি যে রক্তের গ্রুপ কী রকম হতে পারে, কে কার কার রক্ত কী গ্রুপের হতে পারে সেটা উপস্থিত রাখতে হবে কাকে? অ্যান্টিজেনের কারণে রক্তের গ্রুপ নির্ণয় করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এটা হচ্ছে ক্লাসিফিকেশন আছে বিভিন্ন। এটা বিস্তারিত দেখতে গেলে একটা চার্ট দেখাতে হবে তোমাদেরকে। এই চার্টটা খুবই ভালো করে দেখো। এখানে 4টা গ্রুপ দেওয়া আছে ব্লাডের গ্রুপ। এটা হচ্ছে যে ব্লাড এ, ব্লাড বি, ব্লাড এ বি, ব্লাড গ্রুপ ও। এখানে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন যে বিষয়টা আছে এটা তোমরা ভালো করে দেখো। এখন আমরা অ্যান্টিবডি অ্যান্টিজেন সম্পর্কে সম্যক ধারণা পেলাম। এখন রক্তচাপ নির্ণয় করার ক্ষেত্রে রক্তচাপ এখানে হচ্ছে রক্তচাপ নির্ণয় করতে যে যন্ত্র ব্যবহার করা তার নাম হচ্ছে স্পিগমোম্যানোমিটার। তাহলে রক্তচাপ নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্পিগমোম্যানোমিটার। তোমরা খুবই ভালো করে লক্ষ্য রাখবা বানানটার দিক। তারপরে আমরা আলোচনা করব বিএমআই, বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্সের সূত্র হচ্ছে যে দেহের ওজন কিলোগ্রামে বাই ব্যক্তির ওজন মিটার স্কোয়ার। এখানে বিএমআইয়ের কয়েকটি রেঞ্জ আছে, এগুলো মান আমাদের মুখস্থ রাখতে হবে। আমাদের এখান থেকে এমসিকিউ কমন পাবো আমরা। এখানে দেখো যদি 18.5-এর নিচে হয় তাহলে শরীরের ওজন হচ্ছে কম। যদি 18.5 থেকে 24.9 এই রেঞ্জের মধ্যে বা এই সীমার মধ্যে যদি থাকে তাহলে ওজন আমাদের স্বাভাবিক। আর যদি 25 থেকে 29.9 কেজি মিটার স্কোয়ারে যদি হয় তাহলে আমাদের দেহের ওজন হচ্ছে অতিরিক্ত। এই বিএমের মান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের দৈহিক অবস্থান কোন রেঞ্জের মধ্যে আছে। আমাদের কি ওজন কম, স্বাভাবিক ওজন, অতিরিক্ত ওজন? স্থূলতার প্রথম স্তর, স্থূলতার দ্বিতীয় স্তর। স্থূলতার প্রথম স্তর হচ্ছে যে 29.5 থেকে 30.5 থেকে 34.5 হচ্ছে স্থূলতার প্রথম স্তর। আর 35 থেকে 39.9 পর্যন্ত এটা হচ্ছে স্থূলতার দ্বিতীয় স্তর। আর যেটা হচ্ছে মৃত্যু ঝুঁকি সেটা হচ্ছে 40 থেকে এর উপরে যদি কারো বিএমআই থাকে তাহলে তার ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি রয়েছে। আমার এই ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা এবং আমরা প্রতিনিয়ত এইভাবে ক্লাস ছাড়ব এবং সাধারণ বিজ্ঞানের যে সমস্ত সমস্যাগুলো আমাদের মধ্যে ফেস হবে আমরা সব সমাধান করব ইনশাল্লাহ। তোমরা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করো।
এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য। এখন আমরা পড়ব অ্যাসিড ক্ষার লিটমাস। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিড ক্ষার লিটমাস। অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে? এখানে অ্যাসিড হচ্ছে যে H+ থাকতে হবে বাধ্যতামূলক, ক্ষারে হচ্ছে OH মূলক থাকতে হবে। তাহলে আমরা এরূপ গঠন দেখতে পারি যে অ্যাসিড নিচের কোনটা, ক্ষার নিচের কোনটা। অ্যাসিড হতে গেলে হাইড্রোজেন থাকা লাগবে। দেখো অ্যাসিডে হাইড্রোজেন আছে। আর ক্ষার যদি হতে হয় তাহলে OH মূলক বিদ্যমান থাকতে হবে। তাহলে এখানে অ্যাসিড, ক্ষার এবং লিটমাস এই তিনটার যে সম্পর্ক, অ্যাসিড লিটমাসকে সবসময় ক্ষার। এখন আমরা অ্যাসিড, ক্ষার, লিটমাস এই তিনটি সম্পর্কে আমরা দেখব। এখানে দেখো সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। OH থাকলে ক্ষার হবে, আর যদি H থাকে তাহলে অ্যাসিড হবে। এখানে ক্ষারীয় মাধ্যম হচ্ছে লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে। তাহলে ক্ষারীয় মাধ্যমে লাল লিটমাস নীল লিটমাসে পরিণত হবে। তাহলে নীলটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম, লালটা হচ্ছে অম্লীয় মাধ্যমে। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H8O7 গেল। এখন আলোক তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা লক্ষ্য করব। এখানে আমরা জানি E=hν। এটা হচ্ছে সূত্র, E=hν। ইতে হচ্ছে শক্তি, ইতে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা ভাঙালে পাবো হচ্ছে C/λ। সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা এইখানটা দেখি সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, নিউ হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ই হচ্ছে শক্তি, আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক। 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। এইখানটা শক্তি দেখো। এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। ই সমানুপাতিক নিউ। শক্তি যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক বাড়বে, কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে শক্তি বাড়বে। যদি শক্তি হ্রাস পায় তাহলে কম্পাঙ্কও হ্রাস পাবে। ঠিক আছে, এখন আমরা ই সমানুপাতিক 1/λ। এই যে উপরের সূত্রে দেখো ই সমানুপাতিক 1/λ বলতে আমরা ল্যামডাকে নিয়েছি, এইচকে বাদ দিয়েছি দেখো। তাহলে এখানকার সম্পর্ক আছে ব্যস্তানুপাতিক। ই সমানুপাতিক 1/λ। 1 যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে এটার সাথে এটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক আছে ব্যস্তানুপাতিক। তাহলে যদি এটা বাড়ে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। অর্থাৎ কোনো বস্তুর শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেতে হবে। এখন তার মধ্যে আমরা একটা সুন্দর জিনিস দেখব, সেটা হচ্ছে রেঞ্জ। আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমরা যেগুলো তরঙ্গ দেখতে পারি বা যেগুলো কালার দেখতে পারি সেটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আমরা আলো দেখতে পারি। আর মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। আমরা দেখতে পারি শুধু এই রেঞ্জের আলোগুলোই, এর বাইরে আমরা দেখতে পারবো না, এর নিচেও দেখতে পারবো না। আমরা বেগুনি রং দেখি, নীল দেখি, আসমানি দেখি, সবুজ দেখি, হলুদ দেখি, কমলা দেখি, লাল দেখি। এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা দেখতে পারি, এর বাইরেও দেখতে পারবো না, এর নিচেও দেখতে পারবো না। এর রেঞ্জটা দেখো। বেগুনি হচ্ছে 380 থেকে 424, নীল হচ্ছে 424 থেকে 450, আসমানি হচ্ছে 450 থেকে 500, সবুজ হচ্ছে 500 থেকে 575, হলুদ হচ্ছে 575 থেকে 790, কমলা হচ্ছে 790 থেকে 700, কমলা হচ্ছে 590 থেকে 647, লাল হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার। ঠিক আছে, এখানে দেখো আমরা একটা ছন্দ লিখছি, বেনি আসহ কলা। বেনি আসহ কলা। বেতে হচ্ছে বেগুনি, নিতে আছে নীল, সরেয়াতে হচ্ছে আসমানি, শতে হচ্ছে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লতে লাল। এটা ইংরেজি ছদ্মনাম হচ্ছে ভিবজিওর। VIBGYOR, ভিবজিওর। তাহলে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলোই আমরা শুধু দেখতে পারবো, এর বাইরেও দেখতে পারবো না, এর কমও দেখতে পারবো না।
যদি চ্যানেলটিকে ভালো লাগে আমার ক্লাসটা, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান করছি আমি। ক্লাস দেখে তোমাদের যদি উপকার হয় অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইবের সাথে পাশে থাকবা এবং লাইক কমেন্ট করবা। মৌলিক রাশি হচ্ছে 7টি, তার একক এবং রাশিগুলোর নাম। মৌলিক রাশি 7টি, তার মধ্যে হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ। 7টি রাশির মধ্যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ এবং তড়িৎ প্রবাহ এর এককগুলো হচ্ছে যে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি, তাপমাত্রার একক হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, পদার্থের তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ হচ্ছে মোল, তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা এটা ছন্দের মাধ্যমে সুন্দরভাবে মনে রাখতে পারি। সততা ভোরের দ্বীপ দিবালোকে, সততা ভোরের দ্বীপ দিবালোকে, সততা ভোর দ্বীপ দিবালোকে। সততা হচ্ছে সময়, সতে সময়, ততে হচ্ছে তড়িৎ প্রবাহ, তা হচ্ছে তাপমাত্রা, ভরের হচ্ছে ভর, দ্বীপ হচ্ছে দ্বিতে হচ্ছে দীপন তীব্রতা, পদে হচ্ছে পদার্থের পরিমাণ, দিবালোকে হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, দীপ্তে হচ্ছে দিবালোকে হচ্ছে দৈর্ঘ্য। আমার একটু গলাটা সমস্যা বলতে কাশি ধরেছে তো। পরমাণুতে মৌলিক কণিকা। মৌলিক কণিকা কাকে বলে? যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে। মৌলিক কণিকাকে ভাঙা যায় না। মৌলিক কণিকা, একটি পরমাণুতে মোট কণিকার সংখ্যা প্রায় 200টির মতো থাকে। তার মধ্যে হচ্ছে যে মৌলিক কণিকা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, ইলেকট্রনকে প্রকাশ করব -e দ্বারা, প্রোটনকে প্লাস দ্বারা, নিউট্রনকে হচ্ছে n দ্বারা। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, প্রোটনের চার্জ হচ্ছে +1, আর নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ চার্জ। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আছে মৌলিক কণিকার মধ্যে নিচের কোনটির চার্জ নিরপেক্ষ? তাহলে নিউট্রন। এটা আমরা ছন্দ দিয়ে লিখতে পারি যে ইট নিচে পড়ে। তোমরা অবশ্যই জানো যে ইট উপর থেকে ফেল দিলে অবশ্যই নিচে পড়বে। তাইলে ইটে হচ্ছে ইলেকট্রন, নিচে হচ্ছে নিউট্রন, পরে হচ্ছে প্রোটন। ঠিক আছে, এটা ছন্দ। আবিষ্কারক হচ্ছে, ইলেকট্রন আবিষ্কার করছে স্যার জে থমসন, নিউট্রন আবিষ্কার করছে স্যার চ্যাডউইক, আর প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড। এগুলো সালগুলোও ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে 1898 সালে মেবি স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করছে, আর রাদারফোর্ড 1919 সালে, আর নিউট্রন আবিষ্কার করছে 1932 সালে। ধন্যবাদ সকলকে আমার এই ক্লাসের পাশে থাকার জন্য। নতুন নতুন ভিডিও এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা নিয়মিত পড়ব ইনশাআল্লাহ। উপরোক্ত কনসেপ্ট থেকে আমরা এখন বিগত প্রশ্নের সমাধান এবং ব্যাখ্যা তো আমরা ইতিপূর্বেই করেই গেছি। এখন আমরা প্রশ্নগুলো সলভ করব। যদি এই ক্লাসটা করে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। দেখো, নার্সিং ভর্তি পরীক্ষা ডিপ্লোমা মিডওয়াইফারি 2023 সালে এই প্রশ্নটা আসছিল। 7 নম্বর প্রশ্নটা দেখো যে হেপারিন নিঃসরণ হয় কোন রক্তকণিকা থেকে? আমরা পড়ছিলাম বাধা, এটা আছে রেসোফিল, এখানে হবে বেসোফিল। হেপারিন নিঃসরণ করে, তাহলে বেসোফিল হেপারিন ও হিস্টামিন নিঃসরণ করে, রক্তকণিকা জমাট বাঁধতে বাধা দেয় কে? হেপারিন। বেসোফিল রক্তকণিকা। ঠিক আছে, আমরা একটা পাইলাম। অপরপক্ষে এখানে দেখি যে লেবু কোন ধরনের অ্যাসিড বিদ্যমান? লেবুতে আমরা পড়ে আসলাম যে সাইট্রিক অ্যাসিড। নিচের কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি? আমরা পড়লাম যে বেনি আসহ কলা। তাহলে নিচের দিকে যারা আছে তারা অবশ্যই তাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এখানে আছে বেগুনি, হলুদ, কমলা, লাল। তাইলে বেনি আস হ কলা, তাইলে শেষে কি আছে? কমলা। কমলাতে হচ্ছে কমলা, তার মানে এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। শেষের দিকে যে আছে তার অবস্থান হচ্ছে
তার তরঙ্গদৈর্ঘ্য বেশি এবং শক্তি কম, তাইলে তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে শক্তি কম হবে। এইখানটা দেখি যে বডি মাস ইন্ডেক্স BMI হলে তাকে স্থূলতা হিসেবে বডি মাস ইন্ডেক্স তাকে স্থূলতা হিসেবে বিবেচনা করা হবে। আমাদের সঠিকটা হবে কত? স্বাভাবিক রেঞ্জে যে থাকতে চাই আমাদের মান হবে 18.5 থেকে 24.9, তাহলে অবশ্যই 25 হবে, সর্বোচ্চ 25 কম হতে হবে। হ্যাঁ, দেখো রক্ত শূন্যতা বলতে কি বোঝায়? রক্ত শূন্যতা তোমাকে ইতিপূর্বেই আমি পড়ে আসলাম যে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পালে রক্ত শূন্যতা দেখা যাবে। হিমোগ্লোবিনের কারণেই কিন্তু রক্ত লাল দেখায়। দেখো নিচের কোন আলোটির তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাহলে নিচের দিকে যে থাকবে অবশ্যই তার তরঙ্গদৈর্ঘ্য বেশি, সেটা হবে কি? কমলা। তাহলে দেখো আমাদের অল্পটুকু কনসেপ্টের মাধ্যমে আমরা কতগুলো প্রশ্ন সলভ করতে পারতেছি। সেম অবস্থা, এই যে শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তাকে কি বলবো? তাকে বলবো জন্ডিস। এই রক্তের মধ্যেই বিলিরুবিন, বিলিভার্টিন এগুলো আছে, এগুলো বিস্তারিত পড়াশোনা, অত বিস্তারিত জানতে হবে না। এই দেখো ক্ষারের সংস্পর্শে লিটমাস কাগজে নিচের কোন পরিবর্তনটি দেখা যায়? তাহলে লালকে কি করবে? ক্ষার লালকে নীল রঙে পরিণত করবে। এই যে এখানে দেখো অ্যান্সার হবে লাল লিটমাস নীল লিটমাসে পরিণত হয়। ঠিক আছে, এই যে রক্ত শূন্যতা বলতে কি বোঝো? এটা আসছে আবার এখানে দেখি, এই যে এটা নিচের কোনটি যৌগিক রাশি? তাইলে সতত দিবালোকে, তাইলে সতত আছে দ্বিবন তীব্রতা, তারপর তাপমাত্রা, ভর, তাহলে এটা সবগুলো আছে। এখন ক্ষমতাকে ভাঙা যায়, ক্ষমতা P=W/T, তাহলে ভর বাই W হচ্ছে ওজন ভাগ সময়কে ভাঙা যায়, কিন্তু এগুলোকে ভাঙা যায় না। এটা আছে মৌলিক রাশি, আছে দ্বিবন তীব্রতা, তাপমাত্রা, ভর, ক্ষমতাকে ভাঙা যায় কিন্তু। কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়? যান্ত্রিক তরঙ্গ। আমি ইতিপূর্বেই বলেছি যে মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে শোনার ক্ষেত্রে 20 থেকে 20,000 হার্টজ। এই যে দেখো এখানে আসছে যে নিচের কোনটি চার্জহীন? তাহলে নিউট্রন, ওর কোনো চার্জ নেই। দেহে রক্তের pH এর মান কত? আমরা পড়ছি যে 7.35 থেকে 7.45। তাইলে রক্ত কি? রক্ত কিন্তু ক্ষারীয় মাধ্যম। ঠিক আছে, এই যে এইটা আমরা পড়ছি কিছুক্ষণ আগে যে দেহের কোন নিচের কোনটি দেহের রোগ সংক্রমণ প্রতিরোধ করে? তাইলে অ্যান্টিবডি কোথায় উৎপন্ন হয়? ল্যাব তো আছে লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে। এটা নিচের কোনটি দেহ মানে ল্যাব তাহলে কি করবে? অ্যান্টিবডি উৎপন্ন করবে এবং রোগ সংক্রমণ প্রতিরোধ করে, লিম্ফোসাইট। এমন কোনোবার বাদ নেই যে একটা করে আমাদের এই কনসেপ্টের মধ্যে প্রশ্ন আসে নাই। এখানে আসছে, দেখি এই যে তোমাদেরকে সেশনটা দেখাচ্ছি, এই যে 20-21 আসছে এই প্রশ্নটা যে নিচের কোনটি রক্তের সর্বজন গ্রহীতা কোনটি? তাহলে সর্বজন গ্রহীতা হচ্ছে AB এবং সর্বজন দাতা হচ্ছে O। ঠিক আছে, তো আসছে আবার মানুষের রক্তের pH হচ্ছে 7.4। এটা গত বছর সেশনের, এই যে 18-19 এইখানে দেখো। এই যে লেবুতে কোন অ্যাসিড থাকে? এটা সেশনটা দেখে নাও। সেশন হচ্ছে যে 18-19 আসছিল লেবুতে কোন অ্যাসিড থাকে। এই যে মহাজাগতিক রশ্মির আবিষ্কারক, এই যে মহাজাগতিক রশ্মি হচ্ছে ওগুলোর মধ্যে এটা হেস। এই দেখো রক্তের পরিমাণ কত পার্সেন্ট? রক্তরসের পরিমাণ কত? 55%। রক্তরসের 55% কিন্তু থাকে। এই সেন্ট্রিফিউগাল যন্ত্রের সাহায্যে কিন্তু এই রক্তকে ঘোরানো হয়। রক্তকে সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে ঘোরানো হয়। রক্তরসের পরিমাণ হচ্ছে 55%। আমরা কিন্তু পড়ে আসছি শুরুতেই। শ্বেত রক্তকণিকা কত প্রকার? শ্বেত রক্তকণিকা আছে 5 প্রকার। একটা হচ্ছে যে লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, আর একটা হচ্ছে কি নিউট্রোফিল। তাহলে শ্বেত রক্তকণিকা হচ্ছে 5 প্রকার। 14-15-তে আবার আসছিল রক্ত শূন্যতা বলতে কি বোঝো? তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। সর্বশেষ, অনেকক্ষণ ধরে তোমরা আমার পাশেই আছো, ক্লাসগুলো কন্টিনিউ করো ইনশাল্লাহ। সামনে দেখি আরও গুরুত্বপূর্ণ টপিকসগুলো সমূহে আলোচনা করব বিস্তারিত ইনশাল্লাহ। অবশ্যই লাইক কমেন্ট
এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত এরকম ভালো ভিডিও তৈরি করে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।